আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি আছি ইলিয়াস হোসেন। অনুষ্ঠানটি জেডএসআরএম এর সৌজন্যে শুক্র থেকে রবি এই 3 দিন এই সময়ে আরটিভিতে নিয়মিত সম্প্রচার হয়। দর্শক, বাংলাদেশের রাজনীতি কি এখন সিদ্ধান্তের মোড়ে নাকি ঘুরপাক খাচ্ছে অন্ধকার আর অনিশ্চয়তার চক্রে? একদিকে জাতীয় নির্বাচন সামনে রেখে মাঠে নানান প্রস্তুতির আভাস, অন্যদিকে অবিশ্বাস ও সংঘাতের শঙ্কা। পাটগ্রাম থানায় হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা উল্লেখ করে জামায়াত আমির বিএনপির দিকে ইঙ্গিত করে সরাসরি প্রশ্ন তুলেছেন, এমন পরিস্থিতিতে নির্বাচন কিসের? এদিকে মব সৃষ্টি করে প্রভাব বিস্তারের অভিযোগ উঠছে এনসিপির বিরুদ্ধেও, যদিও দলটির নেতারা মব না বলে বলছেন বিক্ষুব্ধ জনতা। সংস্কার ও নির্বাচনে ও বিচারের আগে দেশে কোনো নির্বাচন নয় বলে হুঁশিয়ারিও দিয়ে রেখেছে তারা। এদিকে গত 11 মাসে প্রায় 5,000 নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে বিএনপি। সন্ত্রাস দুর্বৃত্তপনার বিরুদ্ধে বারবার কঠোর হুঁশিয়ারি দিয়ে আসছে দলের হাইকমান্ড। তবে সাম্প্রতিক ঘটনা প্রবাহ পর্যবেক্ষণ করে বিশ্লেষকদের কেউ কেউ রাজনীতি ও নির্বাচনের আকাশে কালো মেঘ ফিরে আসার শঙ্কা করছেন। এমন প্রেক্ষাপটে আজ আমাদের আলোচনার বিষয়, কোন পথে হাঁটছে রাজনীতি। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সিপিবির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স এবং বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। দর্শক, এই প্ল্যাটফর্ম আপনার, সরাসরি প্রশ্ন তুলুন, দ্বিমত থাকলে চ্যালেঞ্জ করুন, লাইভ আলোচনায় যুক্ত হতে ফোন করুন স্ক্রিনে দেখানো নম্বরে। যাচ্ছি মূল আলোচনায়। রহিন হোসেন প্রিন্স, আমরা লক্ষ্য করেছিলাম যে লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর নির্বাচন নিশ্চিত হয়েছে বা নির্বাচনী রাজনীতিতে একটি ইতিবাচক প্রভাব পড়েছিল। দেশের সর্বক্ষেত্রে রাজনীতি এবং সাধারণ মানুষের মধ্যে একটি পদক্ষেপ দেখা গেছে যে সামনে হয়তো নির্বাচন আসছে, তো এক ধরনের স্বস্তির একটি জায়গা তৈরি হয়েছিল। তো গত এক সপ্তাহ বা আরও কিছু সময় ধরে কেমন যেন একটু গোলমেলে মনে হচ্ছে রাজনৈতিক আবহাওয়া। আপনি কিভাবে মূল্যায়ন করছেন এটি? ধন্যবাদ আপনাকে। আমি আমার দুপাশে উপস্থিত দুজন সিনিয়র রাজনীতিক এবং 90-এর গণ অভ্যুত্থানের দুজনই অন্যতম প্রধান নেতা ছিলেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আপনার কথায় যাওয়ার আগে ছোট্ট একটা বিষয় একেবারে পরিষ্কার করে ফয়সালা করে নিতে চাই, মানে আমরা যারা কথা বলছি এবং যারা শুনছেন তাদের সামনে। আসলে নির্বাচনটা কি আমরা চাচ্ছি? কেন চাচ্ছি? যদি চাচ্ছি এর উত্তর তো হ্যাঁ চাচ্ছি। তাহলে কেন চাইছি? চাইছি হচ্ছে যে আমাদের গণ অভ্যুত্থান, তার আকাঙ্ক্ষা। আমি ওই আলোচনায় যাওয়ার ছাড়াও বলি যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন, তার সামনে তো অন্যতম একটা কর্তব্য হচ্ছে অবাধ, গ্রহণযোগ্য, সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা সংস্কার করা প্রয়োজন সেটা করে নির্বাচনের ধারায় যাওয়া। এখন দ্রুততর সময় কথাটা কেন হচ্ছে? যদি বুঝতাম এই সরকার ক্ষমতায় থাকা অবস্থায় রাজনৈতিক দল সবাইকে আস্থায় নিয়ে এমন ভালোভাবে দেশটা পরিচালনা করছেন, তাতে 2-4 দিন গেলেও কোশ্চেন থাকতো না। কিন্তু আমরা দেখছি তারা সেটা পারছে না, পারারও কথা ছিল না। তা সুতরাং দিন যত যাচ্ছে মানুষ যেমন ভোট দিতে চায় নানা বিবেচনায়, সে আপনি ইনভেস্টমেন্ট থেকে শুরু করে পুলিশের আস্থা থেকে শুরু করে সব কিছুর জন্য দরকার হচ্ছে দেখতে চায় একটা নির্বাচিত সরকার। তাহলে এই কাজ যত দেরি হবে সংকট তত কিন্তু গভীর হতে থাকবে। এর বাইরে আরও দুটো কথা বলি যে ইলেকশন বা নির্বাচিত সরকারের দরকার এই কারণেও, কারণ এখন যে সংকটটা অন্তর্বর্তীকালীন সরকার নিজেই তৈরি করছে যে সে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না, তাতে করে কিন্তু নানা ধরনের অপশক্তি এই সুযোগগুলো নেবে। এই দীর্ঘদিন অন্ধকারে বেড়ে ওঠা অপশক্তি, পতিত অপশক্তি, বিদেশি আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি। তাহলে এই সব কারণেই আগে আমাদের কাছে হিসাব করা দরকার যে আসলেই আমরা দ্রুততম সময় এবং আমাদের বিবেচনায় এই বছরের মধ্যে নির্বাচন এবং নির্বাচী সরকার দেখতে চাই কিনা। আমাদের বক্তব্য হচ্ছে অবশ্যই চাই। তাহলে সেইটা যদি চাই, এবার তাহলে আসেন এই নির্বাচন নিয়ে এক ধরনের ধোঁয়াশা, কুয়াশা যাই বলেন মানুষের মধ্যে কিন্তু প্রতি মুহূর্তে হচ্ছিল। এটা সত্য, আমরা নানা কথায় নানা অভিধায় অভিযুক্ত করতে পারি, কিন্তু যেহেতু বাংলাদেশের এখন প্রধান দল বিএনপি এবং তার ভারপ্রাপ্ত চেয়ারপারসনের সাথে কথাবার্তা বলার পরে মিডিয়া এবং অন্য মাধ্যমে যেটা আসলো, তাতে মানুষের মধ্যে আচ্ছা ঠিক আছে ডিসেম্বর না হোক দ্রুততম সময়ই তো একটা হচ্ছে, এই ধরনের যেটা আশা জেগে উঠেছিল, আমরা ওই সময়ই বলেছিলাম যে এতে আমরা আশাবাদী হতে পারছি না যতক্ষণ না পর্যন্ত সরকার নির্বাচন কমিশনকে না বলছে যে এই সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করেন। তারা নির্বাচন তারিখ ঘোষণা না করছে এবং যতক্ষণ না পর্যন্ত
ওই ঘোষিত নির্বাচনের তারিখকে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সরকারের একটা পজিটিভ ভূমিকা না দেখছি। তা আমি এই দুইটা বিষয় তো অনুপস্থিত দেখছি। এর মধ্যে প্রধান নির্বাচন কমিশনের সাথে প্রধান উপদেষ্টার দেখা হয়েছিল, কথা হয়েছে, নির্বাচনের জন্য প্রস্তুতি নিতেও বলেছে, কিন্তু আপনি যেটি বললেন যে সেই তারিখটি শুধু কিন্তু আমরা একেবারেই ধরেন আলোচনাটা তুললেন বলে সরাসরি বলি, প্রধান নির্বাচন কমিশন প্রথমত কেউ মুখ খুললেন না, উনি পরে যেয়ে বললেন এই হয়েছে। তা আমি জানি না এটা হয়েছে কিনা, তো উনি নিশ্চয়ই ওনাকে ডেকে নিয়েছিলেন, উনি তো জিজ্ঞেস করতে পারতেন কংক্রিট ফর্মে যে আমি কবের মধ্যে প্রস্তুতি নেব, আমাকে সুনির্দিষ্ট করে বলেন। বলেছেন কিনা জানি না, কিন্তু আমি বলছি ওইটা না বলার মধ্যে দেয়া সেটা ফেব্রুয়ারি হতে পারে, এপ্রিল হইতে পারে। কিন্তু আপনি জানেন যে ফেব্রুয়ারি এপ্রিল মানে আমরা তো বলেছি যে যদি সুনির্দিষ্ট না করতে পারি এটা আরও ঝুলে যেতে পারে, কারণ সবাই তো এক জায়গায় নাই। দেখেন যে কারণে আমরা যখন একটা ঐক্যমত্যের আলোচনা করছি, কারণ এখানে যারা আছে আমরা ঐক্যমত্য কমিশন আলোচনায় যাই, এবং সেখানে কিন্তু আমরা একটা আলোচনা করছি যে কারণে আমি বলবো ঠিকই রাখা হয়েছে যে কথা বলে যে সংস্কারের কতগুলো বিষয় ঐক্যমত্য জুলাই মাসে হয়ে গেলেই তাহলে দ্রুততর সময় নির্বাচন করা যায়। তা আমরা তো এখানে দেখছি অনেক পয়েন্টে তো আমরা ঐক্যমত্য হচ্ছে, আর সব পয়েন্টে তো ঐক্যমত্য হোক না, কারণ যার যার রাজনীতি আছে, আদর্শ আছে। এই আলোচনা যখন চলছে এবং যারা ওইখানে কতগুলো বিষয় আমরা সে ঐক্যমত্য হচ্ছি, তারা বাইরে এসে নতুন নতুন এমন কোনো কথা তুলে ধরছেন ওইখানে যে পয়েন্টে তাদের ঐক্যমত্য, আমি বাইরে এসে দেখতেছি অন্য কথা। তাহলে এইটাকে ধরে কেউ যদি বলে এই কথাগুলো আলটিমেটলি ওই যে যথাসময় আমাদের বিবেচনায়, বামপন্থী বা কমিউনিস্টদের বিবেচনায় এবং অনেকের বিবেচনায় যেটা, সেইটাকে বাধাগ্রস্ত করা, তাহলে এইটাকে কিন্তু অস্বীকার করার কোনো কারণ নেই। আমি বাধাগ্রস্ত থেকে আমি এই জায়গায় বলতে ইন্টারেস্টেড যে এই সামগ্রিক কথা বলার মধ্য দিয়েই যে নির্বাচন হচ্ছে কি হচ্ছে না, এ ধরনের একটা অনিশ্চয়তা দূর হওয়ার বদৌলতে নতুন করে আরও নতুন নতুন সংখ্যা সামনে চলে আসছে, যা মোটেই কাঙ্ক্ষিত না। এবং এটা এই মাসে আমি বিশেষ করে বলি, এটা তো জুলাই মাস, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মাস। এই মাসেই মানুষকে যদি আশাহত করি এবং গণতন্ত্রের পথে যাত্রার যদি সুনির্দিষ্ট রূপরেখা হাজির না করতে পারি, সেটাও বোধহয় গণঅভ্যুত্থানের চাওয়ার বিপরীতে আমাদের অবস্থান হবে। এই জন্য আমার পরিষ্কার বক্তব্য সরকার এবং নির্বাচন কমিশনের কাছে, সে তার সংস্কারের কাজটা দ্রুত নির্বাচন কমিশন দায়িত্ব নিয়ে শুরু করবে, আমাদের সাথে আলাপ আলোচনা শুরু করুক, আর সরকার একটা পজিটিভ সিগন্যাল দিক, যাতে করে আমাদের এখনও দাবি সেটা এই বছরের মধ্যেই আমরা একটা ভালো সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন চাই। আচ্ছা নাজমুল হক প্রধান, আমরা তো শুনছিলাম রহিম হোসেন প্রিন্সের কথায় এক ধরনের শঙ্কা এবং সংশয়, আপনি কি এরকম মনে করেন নাকি রাজনীতি আসলে কোন দিকে যাচ্ছে? না, শঙ্কা করার তো যথেষ্ট কারণ আছে, জনগণও তো শঙ্কিত। এই কারণেই শঙ্কিত যে প্র্যাকটিক্যালি যেখানটা একটা জনগণের উৎফুল্ল ভাব থাকা উচিত যে দেশটা একটা সাংবিধানিক ধারাবাহিকতা একটা ভালো নির্বাচনের দিকে এগোচ্ছে, কিন্তু এই জায়গাটাই জনগণের মধ্যে প্রশ্ন, আদৌ নির্বাচন হবে কিনা। প্রথম হচ্ছে যে এটা নষ্ট করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, সরকারের বিভিন্ন উপদেষ্টা সময়ে সময়ে বলছে আমরা তো 5 বছরের জন্য আসি, কিসের নির্বাচন, আমরা 5 বছর আসছে না, তাদেরকে থাকতে বলছে কেউ, জনগণ বলছে। এই বিভিন্ন জন বিভিন্ন কথাবার্তা বলছে, আমি আর নাম বলে খামাখা তিক্ততা তৈরি করতে চাই না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে রাজনীতিটা কোথায় আছে, রাজনীতি তো এখন এই যে মবের মধ্যে চলে গেছে, মবটাকেও কোয়ালিফাই করা হচ্ছে না, আগেও হয়েছে, মানে যাতে এই মব নিয়ে কেউ যাতে কথা না বলে, এই জন্য এটা বলা হচ্ছে যে আগে তো 69 হয়েছে, এটা 71 সালেও হয়েছে মুক্তিযুদ্ধের সময়, এগুলো বলা হচ্ছে। মানে মূলত এই সরকার তার সংস্কারের কথা বলে সংস্কারের কাজে তো সমস্ত রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে, সব বিষয়ে একমত হয় না। এটা ডেমোক্রেসি, এই জন্য পার্লামেন্টারি ফর্মে বিরোধী দলের থাকে এবং আইনগতভাবে বিরোধী দল থাকে সেখানটায়, কিন্তু মৌলিক জায়গায় আমরা একমত, আমাদের দেশটার সোভারেনিটি বিষয়ে একমত, আমাদের দেশটার অস্তিত্ব নিয়ে আমরা একমত, তাই না? জি। দুর্ভাগ্য হচ্ছে এই জায়গায় যে এই যে রাজনীতিটা কোথায়, এখন রাজনীতি তো মবের মধ্যে ঢুকে গেছে, রাজনীতি প্রতিনিয়ত মব ঘটনা ঘটতেছে। আমি যদি পাটগ্রাম থেকে কুমিল্লা বলি, ঘটনাটা কী ঘটল দেখেন, 3টা ছেলে সহ মা বাবাকে পিটিয়ে মারলো। একটা হচ্ছে যে উত্তেজিত জনতা গণপিটুনিতে মারা গেছে, আমরা জানি এটা এরকম হয়, একটা চোর, একটা পকেট মার বা একটা মরছে, এটা একটা ঘটনা। কিন্তু এখানে পরিকল্পনা করে ওরা, যেহেতু ওরা মাদক কারবারি, আইন কিছু করছে না, রাষ্ট্র কিছু করছে না, এরকম ধারণা থেকে পরিকল্পনা করে মারছে, মারার 6 ঘন্টা পর পুলিশ আসছে। তার মানে এই যে মবের যে কালচারটা শুরু হয়েছে, এটা রাষ্ট্রকে তো বিদ্যাঙ্গুলি দেখা দিচ্ছে। তো তাহলে আপনি বলতে চাচ্ছেন যে রাজনীতি যাওয়ার কথা ছিল নির্বাচনের দিকে, কিন্তু যাচ্ছে মবের দিকে যাচ্ছে, এবং এই মবের দিকে যাচ্ছে মানে এইখানটায় এই সরকারের তার বিভিন্ন আচরণ, সরকারের আচরণগুলি এই মবের দিকে ঠেলে দিচ্ছে, এবং একটা ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আজকে সরকারের যারা ঘনিষ্ঠ দল
যাদেরকে সরকার সবসময় ডাকে, তাই না, তাদের পক্ষ থেকে তো নির্বাচন নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য শুনতেছি। কিসের নির্বাচন শুনতেছি? কিসের নির্বাচন? সেটাই তারা কারণ হিসেবে বলছে পরিবেশ নেই। পরিবেশ নেই। পরিবেশ থাকবে কেমনে? পরিবেশ তৈরি করতে হবে। পরিবেশ তৈরি করতে তো আন্দোলনের সংগ্রাম, সেটা তৈরি করতে সরকার যদি অপারগ হয় তাহলে সরকার বলুক যে না, আমার পক্ষে সম্ভব না, এগুলি আমি পারছি না। সরকার তো ফুরফুরমে দেশ বিদেশ ঘুরে সব কিছু তো করে সরকার। সবকিছু করলেও প্রিন্স ভাইয়ের কথা যেটা আমরা জানলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হচ্ছে বা মব নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে। পুরো ব্যর্থ না, এবং এই ব্যর্থতার মধ্যে সরকার অন্য কোনো উদ্দেশ্য লুকায়িত আছে না, এটা বের করে দেখা দরকার। মানে আপনি বলতে চাচ্ছেন যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করবে নাকি আসলে মবে উৎসাহ দিবে, এরকম কোনো সংশয় সন্দেহ আছে? মবের মধ্যে তো সরকার ঢুকে গেছে। এই যে নির্বাচন নিয়ে যেটা প্রিন্স সাহেব যেটা বললেন, নির্বাচন নিয়ে গভর্নমেন্ট তো এখানটায় নির্বাচন কমিশনের তারিখ ঘোষণা করার জন্য বলতে পারতেন না। আপনি দেখেন যে দলটা জামাত রংপুরে সমাবেশ করলো কালকে, ওরা সব জায়গায় ওই জায়গাও প্রার্থী ঘোষণা করে দিচ্ছে। জি, আমরা সেটাই দেখছি যে প্রার্থী ঘোষণা করছে, কিন্তু কিসের নির্বাচন? তাহলে এই যে দ্বৈততা, এই দ্বৈততার লক্ষ্যটা কি? লক্ষ্যটা মব আমি নিজে করি না, অন্য করতে উৎসাহিত করতেছি, কি করতেছি? আমি বলছি অ্যাজ এ হোল বাংলাদেশের রাজনীতিতে সরকারের প্রথম থেকে তার প্রায়োরিটি ঠিক না করার কারণে, প্রধান কি কাজ করবে ঠিক না করার কারণে এই ঘটনাগুলি ঘটতেছে। একমাত্র একটা ডিপার্টমেন্ট সরকার, যেটা অর্থ ডিপার্টমেন্ট যদি বলি, তারা কিছু কাজ গুছায় করতে পারতেছে, বাকিগুলো তো নেই, বাকিগুলো নেই। আমরা বিএনপির কথা হাবিব ভাইয়ের কাছে একটু জানতে চাচ্ছি যে দেশের এই মুহূর্তে প্রধান রাজনৈতিক দল বিএনপির প্রতি সাধারণ মানুষেরও যেরকম প্রত্যাশা, অন্য আপনার সমমনা রাজনৈতিক দলগুলোরও প্রত্যাশা আছে, কিন্তু দেখা যাচ্ছে যে নেতাকর্মী প্রায় 5,000 নেতাকর্মীকে শাস্তি দিয়েছে বিএনপি, এরপরেও তৃণমূলের নিয়ন্ত্রণে আসছে না। এটা কি কারণে এরকম অপরাধমূলক কর্মকাণ্ডে তারা কেন উৎসাহিত হচ্ছে? আপনার কি বিশ্লেষণ? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আরটিভির সম্মানিত দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ দুজন আলোচক, সাবেক ছাত্র নাজমুল হক প্রধান এবং প্রিন্স কিংবা শুভেচ্ছা। 5,000 নেতাকর্মীকে বিএনপি শাস্তি দিয়েছে, তারপরও থামছে না। জি, বিএনপির নেতা আছে কয় কোটি নেতাকর্মী, এরকম কর্মী কয়েক কোটি আছে নিশ্চয়ই। কয়েক কর্মী 5,000, 5 জনকে শাস্তি দেওয়া হোক, এটা আমরা চাই না। কিন্তু এই 5,000-এর মধ্যে কিছু এমন আছে দীর্ঘদিন বাড়ি ছাড়া ঘর ছাড়া নানানভাবে অত্যাচার নির্যাতিত হয়ে আসছে। যাকে অত্যাচার করেছে, যাদের অত্যাচারিত হয়ে যে নির্যাতিত হয়েছে, এরকম কিছু প্রতিহিংসামূলক কিছু ঘটনা কিন্তু আছে। এর মধ্যে কিছু জিনিস আছে যেগুলি পেপার পত্রিকার মধ্যে দিয়ে বানানো ঘটনা, একেবারেই কোনো ঘটনার সম্পর্কই নাই। এরকম ঘটনা বাংলাদেশে বহু ঘটতেছে। কিন্তু তারপরেও আমরা মনে করবো আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি খুব কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন, তারপরেও কিছু কিছু ক্ষেত্রে আমার নিয়ন্ত্রণ হচ্ছে না। তো আমি এখন বলে যাচ্ছি, এটা অনতিবিলম্বে নিয়ন্ত্রণ বিলম্বেই এগুলি নিয়ন্ত্রণ হবে। কারণ আমাদের দলের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে, দলের পক্ষ থেকে যেমন শাস্তি দেওয়া হচ্ছে তেমনি প্রশাসনকে বলা হচ্ছে এদের গ্রেপ্তার করার জন্য, এদের বিরুদ্ধে মামলা করার জন্য। যা একটা দল দীর্ঘদিন, যে দল 17-18 বছর ধরে বাইরের ঘর ছাড়া ছিল, বাড়ি ছাড়া ছিল, স্ত্রী পুত্রের সাথে দেখা হয় নাই, বাবা মার চেহারা দেখে নাই, সেই সমস্ত কর্মীরা এর ভেতরে আছে এই 5,000-এর মধ্যে। তাহলে বিএনপি কত কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। এবং আমি মনে করি যে আমাদের দল আল্লাহ রহমতে রাষ্ট্রীয় ক্ষমতা আসে বা আমাদের জোর যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় দেশে ফিরে আসবেন, তখন এইগুলি আর একেবারেই, আমি মনে করি একেবারেই থাকবে না। উনি দেশে না আসার কারণে অনেক সময় দূর থেকে উনি সিদ্ধান্ত নিয়ে করছেন, ঠিকই আছে, তারপরেও কিছু কিছু ভয় পাওয়ার ক্ষেত্রে কিছুটা হয়তো অনেকেই মনে করছে। কিন্তু ওনার অনুপস্থিতিতে আপনাদের মতো আছেন, ওনার অনুপস্থিতি আমাদের খুব বেগাদা ফেলছে তা না। প্রত্যেক এলাকায় আপনার এমপি প্রার্থীও আছেন, আমরা আছি, তো তাদের নিয়ন্ত্রণ আমি নিজেই তো বলছি, আমার এলাকায় তো আমি নিয়ন্ত্রণ করতে পারছি। এক শ্রেণী আছে তারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সাথে তারা ঐক্যমত পোষণ করে একসাথে তারা চলেছে, সুযোগ সুবিধা ভোগ করেছে। তারা এখন আবার আপনার দলের নেতাকর্মী হিসেবে না, তারা এখন ওই অভ্যাসে তারা যায় নাই, অনেক জায়গায় এমন আছে। তাহলে এরকম বলতে চাচ্ছেন যে একটা পর্যায়ে এগুলি নিয়ন্ত্রণ হয়ে যাবে, মানে আওয়ামী লীগের নেতাকর্মীরাও বিএনপিতে ভিড়েছে এবং তারা অঘটন ঘটাচ্ছে এরকম? আওয়ামী লীগের নেতাকর্মী বিএনপিতে কিছু কিছু জায়গায় দুষ্ট, তারা আওয়ামী লীগের কিছু দুষ্ট প্রকৃতির মানুষকে ভিড়াচ্ছে, ভিড়ে তাদেরকে দিয়ে অপকর্মটা করাচ্ছে, নিজেরাও করতে, তারাও করতেছে, অনেক জায়গায় আছে। আমি কোনো জিনিসটাকে একবারে নেগেটিভভাবে নেব না, পজিটিভভাবে নেব না। আমার কথা হচ্ছে না তা না,
এবং জামাতও অনেক জায়গায় আওয়ামী লীগের লোককে, সন্ত্রাসের লোককে তারা দলে ফিরাচ্ছে, নিয়ে তাদেরকে আমির বানায় দিচ্ছে বা তাদের একটা পদে দিয়ে দিচ্ছে, আর জামাত এই কাজটা করতেছে। তো এই জন্যই বলি যে এই সমস্ত আমাদের দলের ক্ষেত্রে, দলের পক্ষে নিষেধ আছে। তারপরে আমি বলবো যে এই জিনিসগুলো অবশ্যই নিয়ন্ত্রণে আসবে। এখন ওটা আমাদের দলের ব্যাপার, অবশ্যই দলের নিয়ন্ত্রণ করবে। আমরা তো পরিষ্কার করবো, প্রশাসনকে আমরা বলি তো গ্রেপ্তার করেন, তাদেরকে তো অবৈধ আর্মস সাথে গ্রেপ্তার করেন, যারা ঘটনার সাথে জড়িত, যারা চাঁদাবাজির সাথে জড়িত, লুটপাটের সাথে জড়িত, তাদের গ্রেপ্তার করেন। প্রশাসন হয়েছে দীর্ঘদিন ধরে। প্রশাসন আসলে সঠিকভাবে কাজ করছে না, তারা কি এক ধরনের আতঙ্কে? প্রশাসন সঠিকভাবে কাজ করছে না যেমন, করতে পারছে না তেমন। এবং এই প্রশাসনের ভেতরে এখনও আগে যেমন ঘুষ দুর্নীতি ছিল, এখন তার সাথে বাড়ছে। এখন ক্ষমতায় কেউ নেই, ক্ষমতাতে কেউ নেই। যখন একটা দল রাষ্ট্রীয় ক্ষমতা থাকে তখন সেই দলকে অন্তর্বর্তীকালীন সরকার তো দেশ চালাচ্ছে, না না, তার তো নিজস্ব কোনো ফোর্স নাই, যে কারণে এরা ভয় পাচ্ছে না। প্রশাসন ঘাড়ে উঠতেছে, একবার জামাতের ঘাড়ে উঠতেছে, একবার এনসিপির ঘাড়ে উঠতেছে, একবার বৈষম্যদের ঘাড়ে উঠতেছে, আর বিএনপির ঘাড়ে উঠতেছে। কিন্তু কোনো দল রাষ্ট্রীয় ক্ষমতা যখন আসবে তখন কিন্তু এর ঘাড়ে উঠতে পারবে না। যদি আওয়ামী লীগের ঘাড়ে উঠেছিল এই কারণে যে আওয়ামী লীগ ভোট ছাড়া তাদের উপর নির্ভরশীল হয়েই কিন্তু তারা ক্ষমতা এসেছিল বলেই প্রশাসন অনেক সময় আওয়ামী লীগকে মানত না, যে এমপি দামি বানিয়েছে, শুনবো কেন কথা। কিন্তু প্রকৃত নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন হয়, সেই সরকারের সময় প্রশাসন কথা শুনতে বাধ্য। যদি সেই দল মনে করে যে আমি প্রকৃতভাবে দেশকে ভালোবাসবো, আমি মনে করি আবার দলের নেতা জনাব তারেক রহমান কঠোরভাবে এই নির্দেশনা দিবেন এবং উনি মানতে বাধ্য করবেন। এবার আপনি আসেন, এই যে বিষয়গুলো ওনাদেরকে বলেছেন, আমি সেই কথা একটু বলতে চাই। সেটা হলো এই যে নির্বাচন পিছানোর একটা ষড়যন্ত্র চলছে। কেন? কারা করছে? তারাই করছে যারা এখন রাষ্ট্রীয় ক্ষমতা ভোগ করতেছে পরিপূর্ণভাবে, যার 5% ক্ষমতা ভোগ করার মতো তার অ্যাবিলিটি নেই বা তার জনপ্রিয়তা নেই বা আনুপাতিকারও পায় না, সে এখন 80% 90% ক্ষমতা ভোগ করতেছে অনেক ক্ষেত্রে। তারা কেন নির্বাচন যাবে? কোনো কোনো ক্ষেত্রে তো বিএনপিও সুবিধা পাচ্ছে সরকারের কাছ থেকে। আরে বাবা, বিএনপি তো বড় দল, বিএনপি তো কিছু পাচ্ছে। আমরা যেমন এখন মানে ঘরে শুতে পারি, যখন ঘরে শুতে পারতাম না, দিনের পর দিন বাড়ি থাকতে হতো। মোহাম্মদপুরের কমিটির নেতা থাকতো, মিরপুর কমিটির নেতা থাকতো, বাড্ডা, এই তো ছিল আমাদের অবস্থান। দীর্ঘ 15.5 বছর কেউ ঘরে থাকতে পারে নাই। বিএনপি জন্মহার কমে গেছে, তো ঘরের সংসারে আমরা থাকতে পারি নাই। নানান অবস্থার মধ্যে দিয়ে আমাদের পার করতে হয়েছে। এখন আপনি আসেন, এই যে বিএনপির বিরুদ্ধে মানে এখন একটা অভিযান, মানে বিএনপিকে ঠেকাতে হবে, এই পরিকল্পনা নিয়ে, এই প্রজেক্ট নিয়ে কিছু কিছু লোক নেমেছে। যে তার মধ্যে বাংলাদেশের একটা দল যারা স্বাধীনতাকে বিশ্বাস করে না, স্বাধীনতা স্বীকারই করে না, স্বাধীনতা যুদ্ধকে গন্ডগোলের বছর বলে। সরাসরি জামাতের আমির বলেছে আমরা 71 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি, শুনেছেন না? জি, এখন আবার এই 24 আন্দোলনকে কেউ দাঙ্গা বলতে চাচ্ছে। তবে না, অংশগ্রহণ করিনি, তবে আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম। এটা বড় কিছু দোষের বিষয় না, বলতে পারেন। এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম, বড় দোষের কিছু না, এটা মহা অপরাধ। এটা 71-এর সময় দায় দায়িত্ব তারা নিজেদের ঘাড়ে বহন করছে, তারা সবার স্মৃতিসৌধে যায় না। তারাই সময় সময় নানান কথা বলে যে বিএনপি তাদেরকে কোলেপিটি করে মানুষ করার কারণে বিএনপিকে বহু কথা শুনতে হয়েছে। বেগম খালেদা জিয়া একটা মানে এই দেশের মানুষের কাছে একটা অত্যন্ত এখনো যে বিএনপি তাদেরকে প্রশ্রয় দিয়েছে, শুধু তাদেরকে প্রশ্রয় দেওয়ার কারণে ম্যাডাম খালেদার কথা শুনতে হয়েছে, তাদের পক্ষে কথা বলার কারণে। সেই সংগঠন তারেক রহমানের সঙ্গে সফল একটা যখন বৈঠক হল লন্ডনে, সারা বাংলাদেশের মানুষ আশায় বুক বাঁধল। বিশ্ব বিভিন্ন IMF থেকে শুরু করে তারা অর্থ ছাড় দেওয়ার পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে ফেললো যে না, তারেক রহমানের সাথে একটা আলাপ হয়েছে লন্ডনে প্রধান উপদেষ্টার, এখন দেশের নির্বাচনটা হবে। সেখানেও তারা তারেক রহমান কে, উনার সাথে কেন এত বড় সাহস, উনার সাথে কিসের এক পর্যায়ে বলেছিল যে বৈঠক হতে পারে, কিন্তু যৌথ সংবাদ সম্মেলন কেন সেটা নিয়ে প্রশ্ন তুললো। এনসিপি পর্যন্ত কমিশন মিটিং আসছে, তারা আসে নাই। তারা আজকে বলেছে কিসের নির্বাচন। তার মানে হলে তারা ক্ষমতা যথেষ্ট ভোগ করতেছে, সর্বক্ষেত্রে ক্ষমতা ভোগ করতেছে সব জায়গায়। এবং তারা জানে যতই তারা বলুক না কেন, আগামীতে নির্বাচন হলে তারা রাষ্ট্রীয় ক্ষমতা আসার ধারে কাছেও আসতে পারবে না। হয়তো জোট করতে পারে, বিভিন্ন দল জোট করতে পারে, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা আসার মতো পরিস্থিতি তাদের নেই। দেখুন, তারা নির্বাচন দিতে চায় না, লেন্দি করতে চায়। আরও একটা এনসিপি আছে যে হুঙ্কারটা দিতে পারে, এত বড় সাহস এই হুঙ্কার দেয় যে সমস্ত সংস্কার হতে হবে, সমস্ত বিচার হতে হবে, তারপর তার কোনো নির্বাচন নাই। 11 মাসে কয়টা সংস্কার হয়েছে, 11 মাসে কয়টা বিচার করেছে? তার মানে দিনের পর দিন, রাতের পর রাত, বছর পর বছর চলবে? তাহলে দেশটা কোথায় যাবে? ইনভেস্টমেন্ট আসবে না। আপনার ওই খালি রেমিটেন্সের উপর ভরসা করে, হ্যাঁ আগে লোক গিয়েছে, এখন তারপর মিলিশিয়া দুটো স্থায়ী হয়েছে, আল্লাহ বাঁচিয়েছে। একজন দর্শক আছে লাইন, আমরা একটু প্রশ্নটা নিয়ে তারপর আবার আসছি।
প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করুন। আমার প্রশ্নটা হচ্ছে, এনসিপি আহ্বায়ক নাহিদ ভাই বলেছেন যে পুরনো খেলা বাদ, নতুন করে খেলা হবে, ঠিক আছে? তো হাবিব ভাইয়ের কাছে আমার প্রশ্ন যে এই নতুন খেলাটার নাম কি? আর প্রিন্স ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে, এখানে কি প্লেয়ারও সব নতুন থাকবে? হ্যাঁ। আর নাজমুল হোসেন প্রধান ভাইয়ের কাছে প্রশ্ন যে এই খেলার রেফারি থাকবে কি? সকলকে ধন্যবাদ। না, এটা যেটা বলছে যে নতুন খেলা হবে, তারাই বলতে পারে নতুন খেলা কি খেলা। তো আমার কথা হলো, আমি ভুলে গেছি নাকি? স্বামী উসমান নারায়ণ বলে খেলা হবে, এই খেলা, এই কথা মমতা ব্যানার্জি বলা খেলা হবে। তো খেলা হবে এরা কই? এখন আছে, দেশে আছে। এই যেটা নতুন করে আবার নতুন খেলোয়াড় সাজার চেষ্টা করছেন, জনগণের পালস বুঝেন। আরও যদি বেশি দিন যায়, যদি ফেব্রুয়ারি পার হয়, আমি বলি যে আমাদের দল পরিষ্কার করে বলেছিলেন, আমাদের প্রিন্স ভাই সহ, যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে, ডিসেম্বরে হতে পারে, ডিসেম্বর আগেও হতে পারে, নির্বাচন করতে রেডি। এবং সেনাবাহিনী তারাও একটা আলটিমেটাম দিয়েছিল যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা করে আমরা ফিরে যেতে চাই। তাহলে সেনাবাহিনী পুলিশের দায়িত্ব কতদিন পালন করবে? সেনাবাহিনীর দায়িত্ব পুলিশের দায়িত্ব পালন করে না। সে যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অত্যন্ত বিচক্ষণতার সাথে, মানে সব কিছুকে মিলিয়ে মিশে এক জায়গায় করে একটা দেশের সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য কিন্তু প্রধান উপদেষ্টার বৈঠক করে 2 মাস উনি পিছাতে বা ফেব্রুয়ারিতে নিতে চেয়েছেন। মানে ডিসেম্বরের মধ্যে না হয়, এপ্রিলে কি ফেব্রুয়ারির 10 তারিখ 12 তারিখের মধ্যে একটা মোটামুটি ছিল, যে কারণে আজকে IMF থেকে শুরু করে তারা সার্ভে শুরু করবে। যদি বিএনপি বলতো ডিসেম্বরের ভিতরে নির্বাচন হতে হবে, সেনাবাহিনী বলেছে ডিসেম্বরের ভিতরে নির্বাচন হতে হবে, এরপরে আমরা থাকবো না মাঠে, তাহলে কি অবস্থা হতে জানাবে? বিএনপির ভারপ্রাপ্ত অত্যন্ত বিচক্ষণতার সাথে এই জিনিসটাকে মাঝখানে ব্যালেন্স করেছেন। এরপরে কেউ যদি এপ্রিল নিতে আসে, এপ্রিল নির্বাচন হবে না। কারণ এপ্রিল নির্বাচন হবে না এই কারণে, পরীক্ষা, রোজা, তারপরে ঝড় বৃষ্টি, এত বছর পর ভোট দিয়ে শেষ হয়ে যাবে। দর্শকের একটা প্রশ্নের একটি অংশ ছিল প্রিন্স ভাইয়ের কাছেও, আমরা একটু প্রিন্স ভাইয়ের কাছ থেকে যদি উত্তরটা শুনতে। বুঝতে পারিনি এই শব্দটা উনি কি বলতে চাইছিলেন, ওখানে খুব প্রধান সাহেবের কাছে আমার কাছেও করছে, আমি একটু বলে নেই। খেলা হবে, দর্শক চমৎকার প্রশ্ন, খেলা হবে এটা ওই যে সাহেব বলছেন, ওই সাহেব কাদের সাহেবকে জিজ্ঞেস করেন, কারণ কাদের সাহেব প্রায় বলতো খেলা হবে, তাই না? তো বলে খেলা হবে মধ্যে আমরা নাই, আমরা চাই সুস্থ রাজনীতি হবে, নির্বাচন হবে। এই খেলাখেলি বন্ধ করুক, সুস্থ রাজনীতি ধারাটা আসুক, যে দ্বারায় বাংলাদেশের মানুষ তার নিজের ভোটটা পছন্দ মতো প্রার্থীকে প্রয়োগ করতে পারবে। আচ্ছা, প্রিন্স ভাইয়ের কাছে প্রশ্নটা করেছিল, আমি তার সাথে একটু যোগ করে দিতে চাই যে ভোট নিয়ে যে একটা আশাব্যঞ্জক পরিবেশ তৈরি হয়েছিল, তো সেটা নিয়ে এই সময়ে আমরা একটু অন্যরকম বিষয় খেয়াল করছি। আপনি কি মনে করেন যে জনগণের মধ্যেও এরকম শঙ্কা দেখা দিচ্ছে নির্বাচন নিয়ে? আমি তো যে প্রশ্নকর্তা তার কথাও কিন্তু এরকম একটা মনে হলো। এটা আমি শোনেন একেবারে আরো কংক্রিট ফর্মে বলি। আমাদের গত 2 দিন ধরে কেন্দ্রীয় কমিটির সভা ছিল। তো আমাদের কেন্দ্রীয় কমিটি মানে আমাদের জেলারও প্রতিনিধি, মানে বাইরের জেলার, ঢাকা তো না, কেন্দ্রীয় কমিটি মানে বোঝেন এটা থাকে। আর একটু আগে আমি এই যে প্রধান ভাইয়ের সাথে একটু গল্প করছিলাম যে এইখানে আসার আগে ঢাকার বলা যায় আমার থেকে জুনিয়র কিন্তু তরুণ একটা বিরাট অংশের সাথে আমার একটা মত বিনিময় করে আমি আসলাম। তারা সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন ব্যাংকার বা এই ধরনের, বুঝছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমি এই 2টা জায়গা থেকে কারোর কাছ থেকে নিশ্চিত করে এটা শুনলাম না যে ভাই আপনার ঐক্যমত্য কমিশন এই যাচ্ছেন ঠেলেছেন, তাহলে তো একটা নির্বাচনের পথে আগাচ্ছেন। বরঞ্চ সবার কাছে এই প্রশ্ন যে ভাই আসলে কি নির্বাচন হবে? তার মানে আমি এই কথাটি আমি খালি আমার কথা না, আমি কংক্রিট করেই বললাম যে সবার মধ্যে এই এক অর্থে আশঙ্কা, এই অর্থে যেহেতু একটা ডেড লাইন আছে সে অনুযায়ী দেখতে পাচ্ছেন না। সুতরাং এইটা যখন হচ্ছে বারবার, এইটা কাটানোর দায়িত্ব সরকারের। এটা যদি না কাটাতে পারে, আমরা বারবার বলছি কিন্তু কথাটা কিন্তু আমরা কি বাদকাবাদ বলছি না, কারণ আমরা তো ভাই রাজনীতির মানুষ, রাজনীতি থেকে উঠে আসছি। এই ধরনের গণ অভ্যুত্থান তো আমরাও তার পার্ট ছিলাম 90 এবং এখন তো হয়তো জাতীয় পর্যায়ে রাজনীতি করছি। এবারও আমরা দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে এই স্বৈরশাসককে উৎখাতের জন্য তো লড়াই আমরাই করেছি, সেই 14 সাল থেকে শুরু করে 18 নির্বাচনেই। এবং আপনাদের এই টেলিভিশন টক শো থেকে শুরু করে কম তো এক অর্থে আমাদের লম্বা কথা তো কম তো শুনতে হয় নাই, সেটা বাদ দেন, অন্য অত্যাচার তো কম সহ্য করতে হয় নাই, হাবিব ভাইরা আরও বেশি করেছেন। সুতরাং এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যত দেরি হবে
ততই একটু আগে বলেছে, আর হাবিব ভাই বললেন বলে এই কথাটা আমি খালি একটু রিপিট করি, অনেকে দেখবেন যারা এটাকে ঝুলিয়ে দিতে চাইছে, কি জন্যে? তারা মনে করতেছে আমরা এনজয় করছি আর তো আমাদের দরকার নেই, বা আমরা একটা সময় চেয়ে আরও কিছু করতে পারি কিনা, কিন্তু এটা বুঝছে না এইটা করতে গেলে ব্যাহত হবে গণতন্ত্র, এবং সেটা হচ্ছে এই যে 24-এর যে আকাঙ্ক্ষা সেইটা কিন্তু আরও সংকটে পড়ে যেতে পারে। সুতরাং এই সংকটের দায় দায়িত্ব কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। আমি প্রসঙ্গক্রমে একটু কথা, যদি 1 মিনিট সময় থাকে একটু বলি। যখন এই যে আপনি বলছিলেন যে কী বলবো, হ্যাঁ বিভিন্ন জায়গায় তো ঘটছে, এটা তো সত্য কথা, পাটগ্রামে যে ঘটনা ঘটলো, হ্যাঁ অনেক জায়গায় বিএনপিও তো জড়িত আছে, তারা ব্যবস্থা নিচ্ছে, খুবই কারেক্ট, এগুলো তো অস্বীকার করার কোনো কারণ নেই, এটা সত্য। কিন্তু দেখেন, আমি এটা দায়িত্ব নিয়ে কথা বলছি, 12 তারিখে যখন এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের আমন্ত্রণে আমরা গেলাম দেখা করতে, আমরা কিন্তু একটা কথা ওনাকে বলেছিলাম, অনেক কথা, অল্প কথার মধ্যে বলেছিলাম যে দেখেন এইবার এই আন্দোলনে কোনো দল বা গোষ্ঠী জয়ী হয় নাই, আপনাকে বহু জায়গায় রিপ্লেসমেন্ট করতে হবে, অনেকে নতুন করে আসবে, অনেকে ইতিমধ্যে পালিয়ে গেছে, হয়তো আরও যাবে। আমি 12 তারিখের কথা বলছি, 8 তারিখ ক্ষমতা নেন। আমরা বলেছিলাম আপনি একটা দ্রুত একটা নীতিমালা করেন, বিভিন্ন জায়গায় কিভাবে করবেন, আর দক্ষ নির্দলীয় ব্যক্তিদের এই বিকল্প জায়গায় আপনি বসান। কিন্তু উনি এটা করেন নাই। আজকে তো শোনা যায় যে যাদের কথা বলছেন, এ মন্ত্রণালয় তার দখলে, ও মন্ত্রণালয় তাদের দখলে, বলা যায় যে ছাত্ররা আজকে ডিসিএসপি থেকে শুরু করে উপজেলা এবং সচিবালয় তাদের আধিপত্য। তা আপনি প্রথমে সুযোগ দিয়েছেন, এমনকি এই কথা আমি তুলতে চাইনি, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি। প্রথমে কতগুলো সংস্কার কমিটি করলেন, কোনো রাজনৈতিক দলকে আস্থায় নিলেন না, কিন্তু ছাত্র প্রতিনিধি যাদের কোনো কি বলে জানি না যে কোনো অভিজ্ঞতা আছে কিনা আলোচনা করতে যেয়ে তো দেখছি, তাদেরকে আপনি বিভিন্ন জায়গায় নিলেন। তাহলে আপনি ঘাড়ে যদি একবার তুলে ফেলেন, এই দায়িত্ব তো আপনার, এই দায়িত্ব ভাই আমরা তো নেব না, রাজনৈতিক দলগুলো তো এই দায়িত্ব নেব না। সুতরাং এই যে কাজগুলো হয়েছে, এখনো সময় আছে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে দ্রুত নির্বাচনের পথে। নাজমুল হক প্রধান, আপনি রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে যে ঐক্যমত্য কমিশন বৈঠক করে যাচ্ছে ধারাবাহিকভাবে, এটির তো শেষ দেখছি না। আপনার কি আশাবাদী যে এটি একটি ঐক্যমত্যের দিকে পৌঁছতেছে, নাকি শুধু আনুষ্ঠানিকতা থেকে যাবে? না, ঐক্যমত দিকে পৌঁছবে, সব বিষয়ে ঐক্যমত হবে। ডেমোক্রেসির বিউটি তো এই জায়গায়, সব বিষয়ে একমত হবে না, ভিন্ন ভিন্ন মত থাকবে। যেসব জায়গায় যেটা একমত হবে সেটা নিয়ে আগাবে, আর যেটা দ্বিমত থাকবে সেটা নেক্সট পার্লামেন্ট সলভ করবে। এটা নিয়ে তো এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, সরকারেরও কারণ নেই, আমাদেরও কারণ নেই। আমি যে কথাটা বলতে চাচ্ছি, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার তো সবার মিলিত সরকার। তো এই যে সাইবার অ্যাক্ট 18 সালে আওয়ামী লীগ করছিল, ডিজিটাল সাইবার অ্যাক্ট করছিল 18 সালে, এরপরে 23 সালে এসে একটা সাইবার অ্যাক্ট করলো, 23 সালে এসে। সেই সময় আওয়ামী লীগ তার মতো করে, যেহেতু এটা একটা ফ্যাসিস্ট দল ছিল, ফলে তার মতো করে আলোচনা না করে একটা করছে, এবং সে এক করার কারণে এখানে মোস্তাকের মতো লোক মারা গেছে জেলখানার মধ্যে। এবং সেখানটায় সেই সময় প্রচুর কথা এসছে বাইরের থেকে, সোশ্যাল মিডিয়ায়, জনগণের পক্ষ থেকে, যে সরকার তার নিরাপত্তার জন্য একটা সমস্ত আইন কানুন কালাকানুনগুলি করলো, কিন্তু জনগণ নিরাপত্তার কথা ভাবলো না, পাবলিকে ভাবলো না। আর সরকার তখনই ফ্যাসিস্ট হয়ে যায় যখন সরকার জনগণের কথা না, জনগণকে রক্ষা না করে নিজের রক্ষা করার জন্য আইন টাইন করে। আজকের সাইবার অ্যাক্ট সম্পর্কে প্রোগ্রাম করছেন নাগরিক ঐক্য মাহমুদুর রহমান সাহেব, সেখানটায় গেছিলাম। সেই প্রোগ্রামে দেখলাম যে একই অবস্থা কীরকম, পুলিশ ইচ্ছা করলে যে কাউকে ডিটেইন করতে পারবে। বিভিন্ন ধারাগুলি ওই আওয়ামী লীগের সময় যে সাইবার অ্যাক্ট, ওই ধারার থেকে চেঞ্জ করে এই ধারায় নিয়ে আসা, এদিক সেদিক করে। আবার মজার ঘটনা হচ্ছে, হ্যাঁ, আওয়ামী লীগের যে বয়ান, মুক্তিযুদ্ধের যে বয়ান, সেই বয়ানটাকে আমরা কেউ অ্যাকসেপ্ট করি না, একদম দলীয় কি বলা যায়, দূষিত আর কি, দলীয় দৃষ্টিকোণ থেকে করা। কিন্তু মুক্তিযুদ্ধের যে বাদ দেওয়া হয়েছে, তাহলে এখানটা তো খুব পরিষ্কার বলতে চাই আমরা, সরকার যদি মনে করে যে মুক্তিযুদ্ধটা পলায় গেছে, তাহলে ভুল করবে সরকার। কিন্তু সরকারের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে যে মুক্তিযুদ্ধ পলায় গেছে আর কি। একটা বিশেষ শক্তিকে তুষ্ট করার জন্য সরকার এই যে প্রচেষ্টা, এবং জনকল্যাণে আইন না করে প্রশাসনকে রক্ষক ভেবে, তাই না, এই যে আইন করা, এটা কখনো একটা ভালো গভর্নমেন্টের দৃষ্টিভঙ্গি হতে পারে না। ফলে আজকের সরকার সম্পর্কে জনগণের দৃষ্টিভঙ্গি দিন দিন খুব পরিষ্কার হচ্ছে। আপনারা জানেন, ইতিমধ্যে আমরা আপনার এই আলোচনায় আবার একটু ফিরবে, একটু বিরতি নিয়ে আসি, এরপরে আবার আপনার আলোচনা আসছি। দর্শক, জেডএসআরএম প্রেজেন্টস রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দুলাভাই, ইঞ্জিন ঠিক না থাকলে গাড়ির যেমন কোনো ভরসা নাই, ভালো রড না হইলে বাড়িরও কোনো ভরসা নাই, দুইটাই বিপজ্জনক। তো কোন রড কিনবো? কেন, জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে।
দর্শক, বিরতির পর আবারও স্বাগত জেডএসআরএম রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানের সঙ্গে আছি আমি ইলিয়াস হোসেন। আলোচনার বিষয় কোন পথে হাঁটছে রাজনীতি। আমরা বিরতির আগে কথা বলছিলাম প্রধান ভাইয়ের সাথে। আপনি বলছিলেন যে মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে আওয়ামী লীগ, করে তারা পালিয়ে গেছে, কিন্তু মুক্তিযুদ্ধকে খাটো করে বা ছোট করে দেখার সুযোগ নেই আর মুক্তিযুদ্ধ পালাই যায় না, কিন্তু এই সরকার মনে করছে যে মুক্তিযুদ্ধ বোধহয় চলে গেছে, এখানে মুক্তিযুদ্ধ খাটো করার প্রতিটা পদক্ষেপে খাটো করছে। আমি একটা জিনিস পরিষ্কার বলি এই জায়গায়, এই যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেটা করছে, উপদেষ্টা পরিষদ পাস করছে, সেই সাইবার সিকিউরিটি অ্যাক্টে মুক্তিযুদ্ধ সম্পর্কে আওয়ামী লীগের অনেক বয়ান ছিল যে বয়ানগুলি ঠিক না, বাট মুক্তিযুদ্ধ একটা হয়েছে এটাকে বাদ দিচ্ছে, এক নাম্বার ওয়ান। দ্বিতীয়, প্রথম কথা হচ্ছে যে রাজনৈতিক দলগুলির সঙ্গে তো আলোচনাই তো করে না, আমার দলের সঙ্গে করে না, আমি জানি না কারোর সাথে। তাহলে আপনারা যে এরকম আইন কানুন করছেন, আপনারা যে সংশোধন করছেন, কার সঙ্গে আলোচনা করতেছে? আমরা তো সহযোগিতা করতেছি আপনাদের, কিন্তু আপনারা তো আমাদের সহযোগিতা নিচ্ছেন না। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি খেয়াল করেন এখানটায় সরকার প্রথম থেকে সরকার করিডোর দিতে হবে এবং বন্দরও বিদেশকে দিতে হবে, কেউ কথা বলতে পারবে না, এই তো হলো অ্যাপ্রোচ। অথচ এই বন্দরটা, চিটাং বন্দরটা আওয়ামী লীগের সময় দেওয়ার একটা, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দেওয়ার একটা কথা হয়েছিল। আওয়ামী লীগ গভর্নমেন্ট, শেখ হাসিনার গভর্নমেন্ট যখন ছিল, ফ্যাসিস্ট গভর্নমেন্ট, তো সেই গভর্নমেন্ট যে দেওয়ার কথা ছিল, বিভিন্ন কথা আছে। কী কথা আছে? একটা যে তার জামাই যখন ওইখানটায় যখন মামলা হয়, কেস হয়, তাই না, তখন কারা কারা বুদ্ধি ছিল, সালমানরা, গংরা, যে দিলে তাইলে ওই মামলার হেল্প হবে, এই কারণে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু আন্দোলনের কারণে সেই সময় এটা বন্ধ হয়ে যায়। আজকে সেই জিনিসটাই করা হচ্ছে। তাহলে ফ্যাসিস্ট জিনিসের পরিত্যক্ত আইডিয়া, যেটা আইডিয়া ঠিক না, দেশের স্বার্থে না, আমরা বলছি সবাই, আপনারাও বলছেন, তাহলে সেগুলি কেন করতে যাচ্ছেন? আজকে যে কারণে আজকে ওই যে দলের পক্ষ থেকে কত খেলা হবে, এই খেলা হবে তো সরকারের পরিত্যক্ত, মানে শেখ হাসিনার সরকার, ফ্যাসিস্ট সরকারের পরিত্যক্তদের কথা, এটা এই কথাটা সরকারের স্ববিরোধী কার্যক্রম মনে করছেন। ফলে এই জিনিসগুলি আসতেছে। আমরা এখানটায় স্ট্রং পজিশন, বামপন্থীরা বা প্রগতিশীলরা, কমিউনিস্ট পার্টি বা সৎ, আমরা আরও পার্টি নিয়ে, সাধারণ জনগণ নিয়ে এটা ওই বন্দরের বিরুদ্ধে পজিশন নিচ্ছি। কারণ আমরা জানি যে ওইখানটায় আরেকটা বন্দর দেওয়া আছে সৌদিয়া কোম্পানিকে, তাই না, ওই যে কি বন্দরটা জানো, পতেঙ্গা, কিন্তু কোনো ডেভেলপমেন্ট নাই। তাহলে এটা জোয়ার ভাটার পোর্ট, অথচ এই পোর্টটাকে দেওয়ার জন্য গভর্নমেন্ট অস্থির হয়ে গেছে আমাদের পোর্টটা। যদি ইতিমধ্যে 6 মাসের জন্য আমাদের নেভিকে দেখভাল করার দায়িত্ব দিয়েছে, ভালো কথা। দেখ, আমি বলতে চাচ্ছি সরকারের সিদ্ধান্ত নেওয়ার যে তরিকা, যে পদ্ধতি, সেই পদ্ধতিটা মোটেই ঠিক না। আর সরকার যে সমস্ত লোককে জড়ো করছেন, তার এই লোকগুলির অনেক বিদ্বান হইতে পারে, কিন্তু জনগণের সঙ্গে, মানে দেশের সাথে, মাটির সাথে, মানুষের সাথে অত ঘনিষ্ঠতা নেই বলতে চাচ্ছেন। ফলে উপর থেকে দেখা এক ধরনের দৃষ্টিভঙ্গি, প্লেন থেকে দেখা আর জনগণের সঙ্গে থেকে দেখার মধ্যে পার্থক্য, যে পার্থক্যটা, ওই পার্থক্যটাই সরকারের মধ্যে হয়েছে। উপর থেকে কিন্তু সবকিছু বেশ সুন্দর দেখা যায়। ওই সরকার কখনো কখনো দূরবীন লাগাও দেখতে পারে, তাই না, মাইক্রোস্কোপিক ভাবে, সেটাও করতেছে হয়তো, কিন্তু বাট বাস্তবের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই, যার কারণে কথাবার্তায় ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে। আপনি খেয়াল করবেন, ডক্টর ইউনূস সাহেব, এখানটায় ভাঙচুর হয়েছে, এখানে মব হয়েছে, এখানটা আন্দোলনটাকে আমরা বলছি কালিমালিপ্ত করছে। আন্দোলনটা যে বিজয় হলো, যে হাজার হাজার লোক মারা গেল, এত 20,000 মতো আহত হলো, সেই আন্দোলনটা 7 মাস পরে 32 নম্বর ভাঙচুর করা হলো বুলডোজার দিয়ে। ওই যোগী আদিত্যনাথের প্রোগ্রাম, যেটা বুলডোজার প্রোগ্রাম, কত বুঝছেন, ভাঙা হলো। এবং ইউনূস সাহেব যখন বাইরে ওনাকে জিজ্ঞেস করছে, কিন্তু যেটা কেন হলো, কোন সময় পুলিশ নিষ্ক্রিয় ছিল, পুলিশ তো সময় নিষ্ক্রিয় ছিল না ভাই। তাহলে এই যে বয়ান দিচ্ছেন, এই বয়ানগুলি জনগণের কাছে ফিকে হয়ে যাচ্ছে। আপনার যে ইমেজ গোটা বিশ্বের কাছে এবং দেশের কাছে যে ইমেজ ছিল, সেই ইমেজ তো নষ্ট হচ্ছে। তো আপনি কেন করতেছেন এইগুলি? কি কারণে করতেছেন? সেক্ষেত্রে আপনার পরামর্শ যে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ করে একটি নির্বাচনের দিকে এগিয়ে যাই হবে সরকারের প্রধান কাজ। এখন এই পরামর্শ হচ্ছে, যদি আমার পরামর্শ নেন, আমি বলি, ওই যে যেহেতু খেলার কথাটা আসছে, আমি খেলা বলি, বাংলাদেশের গ্রামে গঞ্জে এবং প্রেস ক্লাব একটা খেলা হয়, হাউজি খেলা, আপনি দেখছেন না, কি চমৎকার হাউজিতে কল দেয় না, হ্যাঁ, লাইক এ ডান্ডা অনলি ওয়ান, উল্টা পাল্টা 69, খুব মজা, শুনতে খুব মজা। একটা পর্যায়ে যখন ক্যাটেগরির শেষ দিকে আসে, তখন বলে যে অল ঝামেলাগন নাও লুক এট ইউর ওন হাউস। ওন হাউসটা কি বলে, এখন দেখেন হাউসে। তা আমি বলছি যে ওই অন্তর্বর্তী সরকারের এখন এইসব অল ঝামেলা গন, কিন্তু কি করতে পারবেন আপনারা বোঝা হয়ে গেছে। এখন এই হাউসে দেখেন যে ভোট দিয়ে কিভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পথটাকে মসৃণ করবেন, সুন্দর করবেন, এটাই দেখেন। দেশের ভবিষ্যৎ এবং তাদেরও ভবিষ্যৎ ঠিক করেন, এরকম বলতে চাচ্ছেন। আচ্ছা হাবিব ভাই, আমরা একটু দেখছিলাম যে নির্বাচনী পরিবেশ নিয়ে একটি কথা উঠেছে, আর আপনারা তো সবসময় বলে আসতেছেন যে একটি গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা যৌক্তিক। তো সেক্ষেত্রে এখনকার পরিবেশ বা আগামী যে ফেব্রুয়ারিটা আপনারা ধরে আছেন, সেক্ষেত্রে নির্বাচনী পরিবেশ কেমন মনে করছেন বা কি হওয়া উচিত? নির্বাচনী পরিবেশ নেই কে বলেছে?
মানে যে এটা জামাত ইসলাম বলছে যে পরিবেশ নেই, জামাত ইসলাম বলছে যে ক্ষমতা মজা পাচ্ছে এখন তাই। আচ্ছা, কিন্তু নির্বাচনী পরিবেশটা কেমন হওয়া উচিত আপনার মতে? কিভাবে ফিরে নিয়ে আসবে, কিভাবে ফিরে নিয়ে আসবে বলেন? আমি আপনার কাছে জানতে চাচ্ছি, তাদের কাছে প্রশ্ন করি কিভাবে ফিরে নিয়ে আসবে, কতদিনে ফিরে নিয়ে আসবে বলুক, 6 মাসে ফিরে নিয়ে আসবে, 1 বছর ফিরে নিয়ে আসবো? এগুলি হলো নির্বাচন পেছানোর একটা তালবাহানা। আমি এই সরকারকে পরিষ্কার করে মেসেজ দিতে চাই, এই বিগত ফ্যাসিস্ট সরকার এই দেশের কিছু বেসরকারি সরকারি আমলা, বুদ্ধিজীবী, সাংবাদিক এবং কিছু রাজনৈতিক দল, 14 দলীয় জোট, জাতীয় পার্টি, এদেরকে বিশ্বাস করে এদের উপর ভরসা রেখে কিন্তু 2024 সালের নির্বাচনটা একতরফা করেছিল, যে কারণে তাদেরকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যদি একতরফা নির্বাচন না করতো হয়তো বিএনপি জোট ক্ষমতা যেত, তার বিরল থাকতো। আজকে আমি সরকারকে পরিষ্কার মেসেজ দিতে চাই, এই সমস্ত দল যারা দেশের কোনো সময় দেশের স্বাধীনতা কোন একজন সাকসেসফুল আন্দোলনের সাথে যাদের ওইভাবে সম্পৃক্ততা নেই। আমরা 9 বছর এখানে আমরা আন্দোলন, আমি রাজনৈতিক প্রধান ছিলাম, আমাদের আমান ছিল, প্রিন্সিপাল তখন ক্যাম্পাসে রাজনীতি করেছে। আমি একদম চ্যালেঞ্জ দিয়ে বলছি, সেলিম দেলোয়ার, আফন বসুন থেকে শুরু করে দিফাল শাহ, জাফর জয়নাল, একটা মিলন জীবন দিয়েছে। ছাত্র শিবির বা জামাতের একজন লোক যদি মিছিলে হুড়াহুড়ি করতে যদি পায়, নখ যদি উপরে গিয়ে থাকে, আমি সব কথা প্রত্যাখ্যান নেব। একদিনও না, একজনও না। ওই শেষে মিছিলের শেষের দিকে গিয়ে সব এক জায়গায় করে একটা মিছিল করতে, এই ছিল তাদের অবদান। এই যে গণঅভ্যুত্থানের কথা বলছেন, হ্যাঁ, এইবার এবারের অভ্যুত্থানে তো তাদের অংশগ্রহণ ছিল বলে তারা দাবি করছে। এবার আন্দোলনের ভিতরে তো ছাত্রলীগ হয়েছিল, তারা কোথায়, তারা শিবির নামে কোথায় আন্দোলন করলো? একটা দল কতখানি মুনাফিক হলে তার নিজের আদর্শকে ঢেকে রেখে আরেকটা যে দল সন্ত্রাস করতেছে, ফ্যাসিস্ট একটা সরকার, সেই সংগঠনের ছাত্রলীগের নেতা হিসাবে ছাত্রলীগের ভিতর ঢুকে স্লোগান দেয়, সকালবেলা শিবির ধরে ধরে নাস্তা কর বা ধরে ধরে জবাই কর, তার সাথে সে মিছিলে হেঁটে যাচ্ছে। যেই সরকার পরিবর্তন হলো, সেই বলে বসলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের প্রেসিডেন্ট, সেই বলে বসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সেক্রেটারি। আপনি দেখছেন এনসিপিরও কিন্তু কোন কোন নেতা ছাত্রলীগ করতো। ছাত্রলীগ, জি, এদের দেখেন না, সাজিদ আলমকে দেখেন না, ইয়ের পাশে বসে আছে, কি বলে সুজনের পাশে বসে আছে, কে না ছাত্রলীগ, কে না, কে না? এরা তো নিজস্ব তো এদের কোনো ইয়ে নেই, এরা তো প্রোডাক্ট, ওখানকার প্রোডাক্ট। হ্যাঁ, এখন কথা হলো এই যে কথাগুলো বলছে, একটা জিনিস আমি কোনোভাবে মানব না, এই সরকারের যে আচরণ, কিছু কিছু আচরণ বিগত ফ্যাসিস্টের সে বড় আচরণ, যেমন বন্ধ নেওয়ার ক্ষেত্রে বললো, যদি এর বিরুদ্ধে কেউ কথা বলে তাদের বিরুদ্ধে জনমতকে ব্যবস্থা গ্রহণ করার জন্য বলছে। এটা বলতে পারে? কঠোর অবস্থা দমন, কঠোর অবস্থা দমন বলতে পারে? এটা আপনি দিয়ে দেবেন মানুষের সেন্টিমেন্টের বাইরে বিদেশিদের হাতে তুলে দেবেন এত বছর পর, আর সেটার বিরুদ্ধে করলে আপনি কঠোর অবস্থা দমন করুন, এই সমস্ত হুঁশিয়ারি দেওয়াটা ঠিক না। সাইবার সিকিউরিটি আপনি পাস করবেন, রাজনৈতিক দল আপনি আলোচনা করেছেন, আওয়ামী লীগই তো করেছিল, আওয়ামী লীগ আইন পাস করলো, মেজর জিয়াকে সাধারণ ঘোষক বলা যাবে না, বললে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হবে। ওই দিনে আমি টকশোতে বলেছি, মেজর জিয়ার সর্বপ্রথম সুপ্রিম অথরিটি হিসাবে স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, পরবর্তী সময় সেই সময় নেতৃত্বের প্রতি পক্ষ নিয়ে অন বিহাফ অফ গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান বলে তার পক্ষে ঘোষণা দিয়েছে। বললাম ধরে নিতে দেখ, পড়া করেছি, করি নাই, তা আপনি সিকিউরিটি সাইবার সিকিউরিটি আইন করে কী করবেন? আমাদের মুখ বন্ধ করতে পারবেন না? পারবেন না। আর একটা কথা পরিষ্কার করে বলতে চাই, যে স্বাধীনতা নিয়ে যদি কেউ তালবাহানা করে, 71 সালের স্বাধীনতা মুক্তিযুদ্ধকে যদি তালবাহানা করে, 71 শহীদদের নিয়ে যদি তালবাহানা করে, 71 শহীদদেরকে অস্বীকার করে, 90 কিন্তু অস্বীকার করেই, তাদের কথা পরিষ্কার করে বলতে চাই, যদি কেউ বাংলাদেশের স্লোগান দেয় গোলাম আজমের বাংলাদেশে আমাকে ঠাঁই নাই, নিজামীর বাংলাদেশ আমাকে ঠাঁই, এটা কোনোদিনও মেনে নেব না, কোনোভাবে মেনে নেওয়া হবে না। আমি এই ধরনের উদ্যত আচরণ থেকে সরিয়ে আসার জন্য বলছি, মনে করেছে যে দেশে এইভাবে মানে ক্ষমতা চলে এসেছে। একটা কথা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা বিরোধিতা করেছে, এই দেশের মানুষ কোনোভাবেই তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা আসতে দিবে না। ভবিষ্যতে আরেকটা বিপদে পড়ার মতো পরিস্থিতিতে না যায়, সেজন্য বলছে আচরণ ঠিক করেন। নির্বাচন অবশ্যই নির্বাচনের পক্ষে কথা বলা অপরাধ না। আজকে নির্বাচনের পক্ষে কথা বললে বলা হচ্ছে আমরা স্বাধীনতা বিরোধী, আমরা দেশের দূরেই। এটা কোন দেশে বসবাস করতেছে? এই জন্য আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, আন্দোলন করেছিলাম, হ্যাঁ, এই জন্য আমরা আন্দোলন করেছিল। ওই যে রিক্সাওয়ালারা, এখানে যে 3 জন আছেন, একটি জিনিসে খুব মিল আছে, আপনারা 3 জনই সফল ছাত্র নেতা ছিলেন এবং 3 জনই 90 গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন। একটি জিনিস লক্ষ্য করেছেন, এবারের আন্দোলনে ছাত্ররাই মূলত নেতৃত্ব দিয়েছে, আমরা সামনে দেখেছি।
তো তারপরে যেটি হলো, যে রাজনৈতিক দল গঠন হলো, অনেকগুলো নতুন রাজনৈতিক দল এলো, তাদেরও অনেক কার্যক্রমের মধ্যে চাঁদাবাজির অভিযোগ উঠতেছে, মব সৃষ্টির অভিযোগ উঠছে। এই সেদিন আপনি দেখলেন যে চট্টগ্রামের উপাচার্যকে দুজন ছাত্র বলে ফেলছে যে আপনার যোগ্যতায় আপনি উপাচার্য হন নাই, আমরা আপনাকে বসিয়েছি। প্রিন্স ভাই, আপনি আসলে বিষয়টা কিভাবে দেখছেন, যে যারা এত বড় একটা অভ্যুত্থানের সাথে জড়িত তারা কিভাবে কি বার্তা দিচ্ছে আসলে সমাজকে, রাজনীতিকে? আপনি দুইটা ছোট হিসাব বলি, অনেক হিসাব বলা যায়। একটা হচ্ছে ওইসব আন্দোলনে আমরা যখন ছিলাম, ধরেন যে রাজনৈতিক দলগুলো তার ঐক্য বা আমাদের ছাত্রদের যে ঐক্যগুলো ছিল, যার যার ছাত্র সংগঠনের নীতি আদর্শ ছিল, তারপরে কিন্তু আমরা নীতি আদর্শ এবং কতগুলো কর্মসূচিতে ঐক্যবদ্ধ হয়েছিলাম এবং আমাদের একটা সুনির্দিষ্ট লক্ষ্য ছিল। আর এইবার নেপথ্যে রাজনৈতিক দলগুলো দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে যে তাওয়াটা গরম করেছিল, তারপরে শেষ দিকে তাদের একটা অনন্য ভূমিকা। কিন্তু তাদের মধ্যে যে হাবিব ভাই বললেন, তাদের চেহারা ছবি কি আমরা জানি, তাদের তো সুনির্দিষ্ট কোনো ওই অর্থে লক্ষ্য ওই অর্থে ছিল না। কিন্তু শেষ দিকে হলো সরকার গঠনের পর বা আগে সরকার যেভাবে তাদের প্রশ্রয় দিল এবং তারা মনে করলো যে আমরা একটা যেন কিছু হয়ে গেছি এবং আমরাই যেন রাষ্ট্র ক্ষমতার সব কিছু। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো অন্যতম ব্যাকআপ পেল এই যে যারা এখানে আমরা তিনজনই যে আলোচনাগুলো করছি এবং দেখছি, যারা মুক্তিযুদ্ধ বিরোধী, যারা নানাভাবে ওই অগণতান্ত্রিক শাসনের সুযোগও তারা নিয়েছে। কারণ এটা মনে রাখেন, এই কথা আমরা হয়তোবা এখন যে গণতন্ত্রের পথে যাত্রা, এই আলোচনাগুলো এখন হয়তো কম করছি, সময় আরও করতে হবে। তো পরিষ্কার করে বলি, এই যে 28শে অক্টোবর মনে আছে না? জি। বিএনপি যে সভা করতে পারলো না, কিন্তু মনে আছে কারা শান্তিপূর্ণভাবে সভা করে গেল? আপনি আমাকে বলেন তো, রাজনীতির এটা সিম্পল এবিসিডি। সরকারের সাথে যোগ সাযোগ ছাড়া ওই সময় সরকার বিরোধী কোনো অবস্থান করে এটা সম্ভব? আর আমাকে তো কি বলে নেত্রকোনায় সবাই করতে দেয় নাই, ছাত্রলীগ যুবলীগ। আমাদের এইখানে ছোট্ট একটা প্রোগ্রাম করতে চাইলে পুলিশ এসে দাঁড়ায় থাকতো। মানে আমাদের তো অত বড় প্রোগ্রাম না হলে এটা করতো। আপনাদের সংখ্যা যা থাকতেন তার চেয়ে পুলিশ বেশি থাকতো। আমি বলছি যে তাহলে পরিস্থিতি এরকমের ছিল। আমাদের ছাত্র নেতা থেকে শুরু করে কাকে না এই জায়গায় তো এটা করেছে, কিন্তু এত বড় সমাজ শান্তিপূর্ণভাবে করে যায় কোথায়? সব জায়গায় তো তারা এটা করছে। এবং আমি অনেক আগে একদিন বলেছিলাম যে আমাদের পার্টির আরও সমস্ত জেলার প্রতিনিধিদের একটা পরিষদ আছে, জাতীয় পরিষদ। তা আমি একবার তাদেরকে জিজ্ঞেস করলাম যে এলাকার খবর কি, এই যে যে যারা হেরে গেল আওয়ামী লীগ, তাদের খবর কি, ওরা কি আছে? প্রিন্স ভাই, যারা একসময় ওই যে মানে আওয়ামী লীগের নামে অন্য দলের যারা ছিল, তারাই এখন স্বঘোষিতভাবে আবির্ভূত হয়েছে। অরিজিনাল যারা আওয়ামী লীগ করতো তার খুঁজে পাওয়া যাবে না। তাহলে তারা সব জায়গায় কিন্তু এই যে মধুর জায়গাটা করছে এবং এই যে যে ছাত্র অংশ বললেন, তাদেরকেও নানাভাবে মদত দিচ্ছে। এবং আসলেই এদের আমরা দেখি অন্যতম লক্ষ্য সেই মুক্তিযুদ্ধতে শুরু করে বিভিন্ন সময়ের ইতিহাস দেখলে এদের তো কোনো কোনো গণতন্ত্রের ইতিহাস নাই। এগুলো তো মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ, যেটা আমরা অনেকে এই মুক্তিযুদ্ধকে ব্যবহার করা হয়েছে, সেটা অন্য বিষয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে অপব্যবহার করা হয়েছে। আমরা সেই আকাঙ্ক্ষা পূরণ করতে পারিনি বলেই তো আমাদের 90-এর একটা গণ অভ্যুত্থান করতে হলো, 24-এর গণ অভ্যুত্থান করতে হলো। কিন্তু সেই আকাঙ্ক্ষাকে বিপরীতে নেওয়ার ক্ষেত্রে আমরা দেখছি এই তরুণরা, আমরা কি বলে যতই এখন পর্যন্ত তাদের প্রত্যাশা করি না কেন, তারা এক ধরনের ফাঁদে পড়ছে। সে ভুল করে কিনা পরিকল্পিত সেটা সময় বলে দেবে। কিন্তু আমরা এখনও মনে করি এই যে গণঅভ্যুত্থানের মাসে আমরা আলোচনা করছি, জুলাই আগস্টে, আমরা প্রত্যাশা করব তাদের যে অনন্য অবদান, যে শহীদের মৃত্যু, যারা আহত হয়েছে, আমরা এই বিচার চাই, এই শহীদের মর্যাদা, আহতদের পুনর্বাসন এটা চাই। একই সাথে এই যে 24-এর যে আকাঙ্ক্ষা, সেই পথে যাতে আগাতে পারি, এই জায়গায় কেউ যেন কোনো ভুল পদক্ষেপ না নেয়, তাহলে এর থেকে কিন্তু আমরা উত্তরণ করতে পারবো না। জি, নাজমুল হক প্রধান কিছু বলতে চাচ্ছিলেন, আমি একটা প্রশ্ন আপনার সাথে যোগ করে দিতে চাই। সেটি হচ্ছে যে এখন এক ধরনের একটা আলোচনা আসছে বিভিন্ন মহলে যে এই সরকারের অধীনেই কি নির্বাচন হবে, নাকি আবার একটা তত্ত্বাবধায়ক সরকারের দরকার পড়তে পারে একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য? আপনার কথার সাথে যদি এটি সরকার তো নিরপেক্ষতা হারিয়েছে। সরকার এই নতুন পার্টির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কমেন্ট করার ক্ষেত্রে যা বলছেন, তাই না, তাদের তো নিরপেক্ষতা, এই কথা উঠতে পারে রাজনৈতিক শক্তির পক্ষ থেকে যে আমরা এই সরকার নিরপেক্ষ নির্বাচন দিতে পারবো না, উঠতে পারে এই কথা। আমি যেটা বলতে চাচ্ছি এখানটায়, যেটা হচ্ছে যে আইন শৃঙ্খলার কথাটা বারবার ঘুরে ফিরে আসতেছে। আপনি জানেন, আপনারা সাংবাদিকরা নিউজ করছেন পত্রিকায়, আমরাও দেখেছি টিভিতে, হেলমেট বাহিনী এবং ঢাকা কলেজে থেকে অসংখ্য হেলমেট, পুলিশের ড্রেস সব বেরোলো শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর, বেরোচ্ছে না? জি। তাহলে আজকে এই হেলমেট বাহিনীর লোকরা নিশ্চয়ই এটার সঙ্গে গোয়েন্দা সংস্থার যোগাযোগ ছিল সেই সময়ে। হেলমেট বাহিনীটাকে সরকার স্ক্রুটিনাইজ করুক না, বের করুক না। এই হেলমেট বাহিনীটা বিভিন্ন জায়গায় মারপিট থেকে শুরু করে সমস্ত অকাম করছে হেলমেট বাহিনীটা। ছাত্রদের পিটানো, বিরোধী পক্ষের দমন করানো হেলমেট বাহিনীটা করছে। তাহলে হেলমেট বাহিনী বের করুক, বের করলে এরা কোথায় গেল?
কোথায় মিলাই গেল, এটা বের করলেই তো দেশের অবস্থা বোঝা যায়। আজকে আমার ধারণা এই হেলমেট বাহিনীও বিভিন্ন জায়গায় মব সন্ত্রাসের সঙ্গে যুক্ত। বের করুক হেলমেট বাহিনী, সরকার দায়িত্ব নিয়ে বের করুক। যদি বের করে দেশের পরিস্থিতিটা ভালো হবে। আর নির্বাচন নিয়ে আপনি যেটা বললেন যে একেবারে শেষ পর্যায়ে আসছি, যদি আপনি 1 মিনিটে শেষ করেন তাহলে আমি হাবিবের কাছে শেষ 1 মিনিট একটু আসতে চাই। আমার ওই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যেহেতু সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে, সরকার যদি সতর্ক হন তাহলে উঠবে, এবং উঠলে সেক্ষেত্রে হতে পারে কেয়ারটেকার গভর্নমেন্ট হতে পারে। এটা কোর্ট তো আর দিয়ে ভার্ডিক্ট দিয়ে দেয়, মানে এই যে নির্বাচনে নানা সংশয় সন্দেহ, তারপরে এদের নিরপেক্ষতা কোর্ট থেকে চলে আসলে তো অটোমেটিক্যালি ভার্ডিক্ট চলে আসবে। আচ্ছা হাবিবে, আমি এই ব্যাপারেও আপনার মন্তব্য চাইব। পাশাপাশি একই কথা, যেহেতু বিএনপি অনেক বড় দল, তাদের আপনি নিজেও বলছেন বা দল ব্যবস্থাও নিচ্ছে, নেতাকর্মী বা তৃণমূলই কিন্তু আবার বিএনপির বড় শক্তি, এই আলাপটাও অনেক সময় হয়ে আসছে। এরপরেও তারা নিয়ন্ত্রণে আসছে না। সামনে নির্বাচনী প্রচারণা, নানান রকম কাজে আপনার নেতাকর্মী নিশ্চয়ই জড়িত থাকবে। আমি এক কথায় আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে বিএনপির এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি এবং সেটি কীভাবে উত্তরণ করবেন? না, এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ তো সামনে একটা সুন্দর নির্বাচন যে কোনোভাবেই হোক দেশে অনুষ্ঠিত হতে হবে, এবং সেটা সরকারকে করতে হবে। আমি সরকারকে লাস্ট মেসেজ দিতে চাই, জি, আওয়ামী লীগ শুধুমাত্র এককভাবে নির্বাচন করে ক্ষমতায় থাকতে চেষ্টা করেছিল, অনেকেই ইন্ধনটা জুগিয়েছিল, মদত দিয়েছিল, যেখানে দেশ থেকে পালাতেছে। এই সরকার যদি এই যে উদ্ধত্তপূর্ণ আচরণ যারা করতেছে তাদের উপর ভরসা করে যদি মনে করেন যে দীর্ঘদিন ক্ষমতা থাকবেন, আমি মনে করি আওয়ামী লীগকে যেভাবে পালিয়ে যেতে হয়েছে এই সরকারকে তার চেয়ে খারাপ পরিণতির সম্মুখীন হতেও পারে, যদি এইভাবে দীর্ঘদিন যদি ক্ষমতাকে প্রলম্বিত করতে চায় এদের কথা শুনে। তার এই দেশের মানুষ দীর্ঘদিন তার দেশের অর্থনৈতিক দুরবস্থা মেনে নেবে না, দেশটা ধ্বংস হয়ে যাবে। কয়েকটা লোকের বেশিদিন ক্ষমতা থাকার জন্য আর কয়েকটা রাজনৈতিক দল ক্ষমতা ছাড়া ক্ষমতা ভোগ করবে, নির্বাচন ছাড়া ক্ষমতা ভোগ করবে, এই তামাশা কি জনগণ দেখবে? অবশ্যই জনগণ সেই তামাশা দেখবে না। এই জন্য বলি নির্বাচন যদি এই সময় পার হয়ে যায়, আমি এটুকু বলে যাচ্ছি সেনাবাহিনী আর দায়িত্ব নেবে না। একদিন সেনাবাহিনী যদি মনে করো ব্র্যাকে ফিরে যাবো, সরকার 3 দিনও চলতে পারবে না, শেষ করতে হচ্ছে, পালিয়ে যেতে বাধ্য হবে তারা। আপনাদের 3 জনকে অনেক ধন্যবাদ এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, জেডএসআরএম রেড টু ডেমোক্রেসি আজ এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।